আচ্ছা বলেন তো ভাই কোনটা কোন টেন্স? আচ্ছা, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর একটা পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এই যে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে আর একটা হয়েছে পাস্ট কন্টিনিউয়াস, এটা কি জন্য? এখানে ভার্বটা কি ছিল? এম ছিল, আর এখানে কি আছে? আচ্ছা, এটাও ভার্ব এটাও ভার্ব, তাহলে মূলত ভার্বের পরিবর্তনের কারণেই কিন্তু টেন্স পরিবর্তন হয়ে গেছে, ঠিক না ভাই? এই যে এইটা দেখে কি চিনা যায় এটা কোন টেন্স? এই যে সাবজেক্ট এখানে আছে আই, এখানে আছে হি, এইগুলা দেখে কি আমরা চিনতে পারি যে এটা কোন টেন্স? তার মানে টেন্স ডিপেন্ড করলো কার উপর? এই ভার্বের উপর। দেখেন, হুম, আপনি যদি ভার্ব গুলা চিনেন তাহলে টেন্স চেনার কথা, কারণ গত ক্লাসে আমি টেন্স যে সিস্টেমে করাইছি সবারই পারার কথা। যদি ওই ক্লাসটা কেউ না করেন তাহলে করতে হবে, আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে, ওইখান থেকে ওই ক্লাসটা করবেন। আচ্ছা, এখন পার্টস অফ স্পিচ আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। এর মধ্যে কি কি আছে একজন বলেন তো একটু। ইন্টারজেকশন, তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন এই 8 প্রকারের মধ্যে একটা আছে কি ভার্ব। দেখেন ভাই, আপনি যদি টোটাল ইংলিশটা বুঝতে চান, ঠিকঠাক মতো পারতে চান, তাহলে অবশ্যই আপনার ভার্ব সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। এখন পার্টস অফ স্পিচের মধ্যে আমি শুরুতে ভার্ব পড়াবো, আমি কিন্তু সবার মতো এই নাউন পড়াবো না। নাউন প্রনাউন সবাই ওইগুলা দিয়ে শুরু করে, কিন্তু আমার পড়ানোর সিস্টেম সম্পূর্ণ আলাদা। তবে যারা আমার কাছে পড়ছে এখন পর্যন্ত, বা আপনারা যারা আছেন, আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি যে সিস্টেমে পড়াবো আপনারা পারবেন। আমি আসলে ভাই পড়াইতে আসি নাই, শিখাইতে আসছি। আমি শিখাবো ইনশাল্লাহ যারা আছেন আমার সাথে। তো এখন এই পার্টস অফ স্পিচের ওই 8 প্রকারের মধ্যে আমরা এখানে কি লিখছি? ভার্ব লিখছি। এটা কেন লিখছি? কারণ হচ্ছে টোটাল ইংলিশটা পারতে গেলে আপনার ভার্ব চিনতে হবে। একটা সেন্টেন্সে কোনটা ভার্ব, কোনটা মেইন ভার্ব, আর কোনটা অক্সিলারি ভার্ব, এগুলো আপনার চিনতে হবে। ভার্ব না চিনলে টোটাল ইংলিশে কিছুই হবে না। মানে যারা ইংলিশ পারে না ওরা বেসিক্যালি ভার্বই চিনে না। একটা সেন্টেন্সে কোনটা যে ভার্ব বা ভার্বের কোন ফর্মে আছে এটা আসলে চিনে না। তাহলে শুরুতে আমরা ভার্ব পড়বো, আর নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন ওইগুলো কোনো বিষয় না। ওইগুলা আমি একটু দেখাবো, একটু দেখালেই পারবেন আপনারা। কিন্তু আগে ভার্বটা শেষ করি। আমি যখন টেন্স পড়াইছি আগে, আর এখন ভার্বটা শেষ করা মাত্রই আমি চাইলে কিন্তু ভয়েস পড়াইতে পারবো। কারণ ভয়েস করতে গেলে ওইখানে টেন্স লাগে কিনা? লাগে কিন্তু। দেখেন, ভয়েসে টেন্স প্রয়োজন আছে। আমি যেহেতু আগের ক্লাসটা টেন্স করাইছিলাম, আর টেন্সের সাথে দেখেন টেন্স মানে কিন্তু ভার্ব, টেন্স মানে ক্রিয়া। এখন কোন ক্রিয়া? দেখেন, টেন্স মানে কাল। দেখেন কাল, টেন্স মানে হচ্ছে কাল বা সময়। এখন কাল আমরা কিভাবে চিনি একটা সেন্টেন্সে যে এটা কোন সময়? এটা কিভাবে চিনি? টেন্সের মাধ্যমে বা ভার্বের মাধ্যমে কিন্তু চিনি। যেমন he wanted the man. বা এটা কি লিখছে? আর হি ওয়ান্টস দ্য ম্যান, এখানে এটা ভার্বের কোন ফর্ম বলেন তো? আ- আচ্ছা, এটা একজনে বলছে 3 নাম্বার, একজনে বলছে 2 নাম্বার, মানে পাস্ট ফর্ম, কেউ বলছে পাস্ট পার্টিসিপল। আর এটা 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 কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, এই যে এই ভার্ব যেটা, দেখেন এই ভার্বটা আছে প্রেজেন্ট ফর্মে মানে V1, আর এটা আছে পাস্ট ফর্মে V2। এটা পাস্ট পার্টিসিপল না। এখন এটা যে পাস্ট পার্টিসিপল না, এটা কিভাবে চিনবো? এটা ডিটেল আলোচনা আছে। কিছু ভার্ব আছে যেগুলার V2 মানে পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম। ওইগুলো আমরা কিভাবে চিনবো যে একই ভার্ব কখন সে পাস্ট পার্টিসিপল মানে V3, আবার কখন সে পাস্ট ফর্ম
মানে V2 এটা কখন, এটা আমরা চিনবো। আর আপাতত দেখেন এই ভার্বটা ছিল V2 আর এটা ছিল V1। এটা V2 দেখে এটা কোন টেন্স হয়েছে, পাস্ট ইনডেফিনিট। আর এটা V1 হওয়ার কারণে প্রেজেন্ট, বলেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে টেন্স মানেই ভার্ব, ভার্ব মানেই টেন্স। এখন টোটাল ইংলিশটা ডিপেন্ড করে ভার্বের উপরে, টোটাল ইংলিশ ডিপেন্ড করে টেন্সের উপরে। কিরকম আমরা একটু পড়তে থাকি, একটু পড়লেই বুঝতে পারবো। আচ্ছা আমি একটু ভার্বের ক্লাসিফিকেশনগুলো একটু লিখি। আর আপনারা অনেকে নাকি বলছেন যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ মানে পার্টস অফ স্পিচ ধারাবাহিকভাবে পড়তে, ওগুলো আমি পড়াবো, সব পড়াবো। এখন এটা কেন ধরছি, আজকের ক্লাসটা করেন, পরে বুঝতে পারবেন। আচ্ছা এটা একটু উপরে লিখতে হবে। আচ্ছা আমি যেটা লিখতেছি সবাই নোট করেন।
দেখা যায় ঠিকঠাক? সবাই কি খাতায় নোট করতেছেন নাকি স্ক্রিনশট নেবেন? হ্যাঁ, পরে উঠাইতে হবে কিন্তু, না হয় না সবকিছু বলে দেওয়ার সম্ভাবনা আছে। এই ফোনে থাকলে পড়াশোনা হয় না। তবে খাতায় তুলে, মানে খাতায় তুললে সবার জন্য ভালো ছিল। হ্যাঁ মিস স্যার, কারণ আমি একটু পরে তো মুছে দিব, তখন আমি জিজ্ঞেস করলে যাতে বলতে পারেন। স্ক্রিনশট থাকলে ওটা দেখে বলতে পারবেন। কথা বলেন। হ্যাঁ, এই কারণে বলতেছি খাতায় তোলা থাকলে আমি বলতেছি আমার সাথে সাথে বলবেন, মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে কি লিখছে এটা বলেন তো? মুডাল, তার মানে মুডাল অক্সিলারিস। এটা প্রাইমারি মানে প্রাইমারি অক্সিলারিস, উপরে কি লেখা এটা? অক্সিলারি, অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারিস। আচ্ছা, এখন এই মোডাল ভার্ব গুলা আলাদাভাবে কিছু ভার্ব আছে ফিক্সড, এগুলো আমি এখানে লিখতেছি, ওইখানে লেখার তো জায়গা নাই, নিচে লিখতেছি। দেখেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। জি, কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আচ্ছা, এখন এই যেখানে ট্রানজিটিভ লিখছি এটা নিচে লিখবেন বাংলাতে সকর্মক, কর্মক। আর ইনট্রানজিটিভ মানে অকর্মক। দেখেন ভার্বের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, ভার্ব আর টেন্স। একটা সকর্মক আর একটা হচ্ছে অকর্মক। এখন কর্ম মানে কি? কর্ম, এই যে কর্ম, এর ইংলিশ হচ্ছে অবজেক্ট। কর্ম মানে অবজেক্ট। এখন বলেন তো, যে সকর্মক মানে কি? এটার ভিতরে অবজেক্ট আছে নাকি? আর অকর্মক মানে কি? ইনট্রানজিটিভ মানে অকর্মক, তার মানে এটার ভিতরে অবজেক্ট থাকে না। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। যাই হোক, আমি লেখা শেষ করি। আজকের ক্লাসের পরে ভার্ব চিন্তা না এরকম কেউ নাই। আর আমি কালকে, কালকে বলতে গত ক্লাসে টেন্স পড়াইছিলাম, যারা ক্লাসটা মিস করছেন ওই ক্লাসটা দয়া করে দেখবেন। তারপরে টেন্সের ক্লাস আর এই ভার্বের ক্লাস করার পরে, এই দুইটা ক্লাস বোঝার পরে কেউ যদি ইংলিশ না পারে, বাকি যে টপিকগুলো আসতেছে ওইটা আমি দেখব। কিন্তু এই দুইটা ক্লাস ভালো করে দেখেন, তারপরে এমন টপিক নাই যে আপনি পারবেন না। কারণ টেন্সের সাহায্যে আমি ভয়েস শেষ করব, প্রত্যেকে পারবো ভয়েস, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্ট্রোগেটিভ, যে সেন্টেন্সের ভয়েসই বলেন সব সহজ, যদি খালি আপনি টেন্সটা চিনেন আর এই ভার্বটা, ভার্বটা চিনেন যে ভার্ব কত প্রকার, কি কি, কোনটা কোন টাইপের ভার্ব। কথা বলছেন? আচ্ছা, এখন টেন্সের ক্লাসটা এখানে কে কে জানি করছিল, একটু বলেন তো কে কে করছিলেন? আচ্ছা, যারা করছেন তাদের, হ্যাঁ, যারা করছেন তাদের রেসপন্স আজকে থাকবে অন্যরকম। আচ্ছা, একটু পরে দেখাইতেছি। তাহলে প্রাইমারি ভার্ব আছে টু বি, টু হ্যাভ, টু ডু। আচ্ছা, আর মোডাল কোনগুলো আছে আমি নিচে লিখতেছি। মোডাল, মোডাল ভার্ব কোনগুলা খুবই গুরুত্বপূর্ণ। ক্যান, কুড, ক্যান, কুড, মে, মাইট। দেখা যায় শ্যাল, শুড। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ভার্বগুলা সবার মুখস্থ থাকতে হবে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। উইল, উড, অট টু, অট টু, ইউজ টু, ইউজ টু, নিড। তারপরে আছে ডিয়ার, ডিয়ার। তারপরে আছে মাস্ট। তারপরে আছে ল্যাট। হ্যাভ টু, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাভ টু, হ্যাজ টু,
had to, তারপর হচ্ছে be plus going to, এই যে সবটা একসাথে, would rather, would better, had rather, had better, লিখছি would rather, would better, had rather, had better। খাতায় লিখছেন কেউ? কে লিখছেন খাতায়? কে লিখছেন নাম বলেন। ওকে লেখেন, যারা খাতায় লিখছেন তারা কিন্তু বেশি উপকৃত হবেন। কিরকম? কারণ আমি জিজ্ঞেস করব বারবার, আমার সাথে বলবেন আজকের ক্লাসে ভার্ব শেষ, সবার মুখস্থ হয়ে যাবে। আর ভার্বের সাহায্যে পরে দেখেন টোটাল কি করি, টোটাল ইংলিশটারে কি করি দেখেন। শুধু যদি আপনি ভার্বগুলো চিনেন আর টেন্স পারেন, টেন্সের ক্লাসটা দেখেন, গত ক্লাসে আমি যে ক্লাসটা নিছি এভাবে কেউ টেন্স পড়াইছে বলে আমার মনে হয় না। আপনি ওই ক্লাসটা অবশ্যই ওইখান থেকে দেখে নেবেন। তারপরে যাদের টেন্স এরপরেও চিনতে সমস্যা হবে, জি আচ্ছা দেখেন, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারিজ আর একটা আছে মোডাল অক্সিলারিজ। এখন দেখেন প্রাইমারি অক্সিলারিজ বলতে 3 টাইপের ভার্ব আছে। দেখেন তো কি কি আছে? টু বি, টু হ্যাভ, টু ডু। এন্ড টু বির ভিতরে কে কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। টু হ্যাভ এ, হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু ডু, ডু, ডিড, ডাস। এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারিজ। এখন আসেন মোডাল, এই যে মোডালগুলা নিচে লিখছি, নিচে ক্যান, কুড, মে, মেট। একজন একটু রিডিং পড়েন তো এখানে। গুড। আচ্ছা এই যে লিখছি, যে ভার্বগুলা লিখছি মোডাল ভার্ব, প্রত্যেকের এটা মুখস্থ থাকতে হবে। এইটা দেখা মাত্রই চিনতে হবে একটা সেন্টেন্স যে এগুলার মোডাল ভার্ব বলে। আর এখন একটা কথা মনে রাখতে হবে, মোডাল ভার্বের পরে অলওয়েজ বি1 বসে, মানে আরেকটা ভার্ব দিতে হয় এবং ওই ভার্বটা সব সময় প্রেজেন্ট ফর্মে বসে, বি1 বসে। এটা মনে রাখতে হবে সবার। কি বলছি ভাই? এই মোডাল ভার্ব যেগুলো আপনি মুখস্থ করলেন মাত্র, কি কি লিখছি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ইউজ টু, নিড, ডিয়ার, মাস্ট, লেট। তারপরে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তারপরে আছে বি গোয়িং টু, এটা অনেকের হয়তো বুঝতে একটু সমস্যা হইতেছে, এটা আমি বুঝাই দিব। উড রাদার, উড বেটার, হ্যাড বেটার। আরো 2-3টা আছে এরকম, এগুলা পরে দিব। আপাতত যেগুলা দিছি এগুলো মনে রাখতে হবে। এখন আচ্ছা এগুলা বোঝানোর আগে আমি একটু উপর থেকে আসি। সবার কি লেখা শেষ যারা লিখছিলেন? আচ্ছা ওকে ওকে, শেষ করেন। যারা খাতায় নোট করতেছেন তাদের জন্য খুবই ভালো কিন্তু। দেখেন আমাদের একটা টপিক আছে এরকম, জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, এখান থেকে কোয়েশ্চেন আসে কিন্তু পরীক্ষায়, আসে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলবো। মোডাল প্রাইমারি অক্সিলারিজ আর মোডাল অক্সিলারিজ বলবো, এগুলা বলবো। কোনটার পরে? কোনটার পরে? হুম হ্যাঁ, মোডালের পরে অলওয়েজ, মোডাল অক্সিলারিজ যত ভার্ব আছে এরপরে সব সময় একটা ভার্ব দিতে হয় এবং ওইটা প্রেজেন্ট ফর্মে দিতে হয়, মানে বি1 আকৃতি দিতে হয়, বি1। এটা একটু আগে বলছি।
আর প্রাইমারি অক্সিলারিজ যেগুলো আছে দেখেন আমি বললাম আই এম এ স্টুডেন্ট, দেখেন তো এখানে একটা ভার্ব আছে না এম, আছে কি? এই এম ভার্বটা এটা কোন টাইপের ভার্ব বলেন তো, কোথায় আছে এটা? হ্যাঁ, জি জি বলেন। বাকি সবাই, বাকি সবার ক্লিয়ার? লেখা শেষ সবার? রেসপন্স করার লেখা শেষ কিনা? ওকে ওকে, তাহলে একটু আসেন উপর থেকে, উপর থেকে এই যে এই পর্যন্ত আবার আসতেছে মোডাল, মানে প্রাইমারি অক্সিলারিজ আর মোডাল অক্সিলারিজ আসতেছে একটু পরে। দেখেন এখানে আসেন, ভার্ব প্রধানত মনে রাখতে হবে দুই প্রকার, কি কি লিখছি? ফাইনাইট, আরেকটা কি লিখছি? নন ফাইনাইট। এখন এখানে গুরুত্বপূর্ণ হয়েছে এই নন ফাইনাইট ভার্বগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে কিরকম। দেখেন নন ফাইনাইট ভার্ব আছে তিন প্রকার, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। কি বলছি ভাই? জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। এখন জিরান্ড মানে কি? দেখেন বি1 প্লাস আইএনজি, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে। আর পার্টিসিপল, এই পার্টিসিপল আবার তিন প্রকার আছে, তার আগে এই পাশে দেখেন ইনফিনিটিভ আছে। এখন ইনফিনিটিভ বলতে কি বোঝায়? টু প্লাস ভার্ব ওয়ান, যখন এই যে টু গো, মানে টু রান, টু কাম, এটার নাম কি? ইনফিনিটিভ, সিও এম কাম। এটারে এই সবগুলোর ইনফিনিটিভ বলে। যখন একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে এবং তার আগে একটা টু থাকে, তখন এই সবটার একত্রে ইনফিনিটিভ বলে। আর এই জিরান মানে কি বলছি? প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। আর এই পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। কথা শোনা যায়? হ্যালো? পার্টিসিপল কয় প্রকার? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপল বলতে কি বোঝায়? দেখেন তো বি1 প্লাস আইএনজি। আর পাস্ট পার্টিসিপল মানে এটা আমরা ছোট থেকে চিনি, পাস্ট পার্টিসিপল মানে কি? ভার্বের 3 নম্বর ফর্ম বি3। আর পারফেক্ট পার্টিসিপল দেখেন, পারফেক্ট পার্টিসিপল মানে বি3 আছে কিন্তু তার সামনে কিন্তু একটা হ্যাভিং থাকবে সব সময়, সব সময় এখানে একটা হ্যাভিং থাকবে। হ্যাভিং প্লাস বি3, শুধু বি3 না কিন্তু, শুধু বি3 পাস্ট পার্টিসিপল, আর হ্যাভিং প্লাস বি3 হলে পারফেক্ট পার্টিসিপল। পরীক্ষায় কোশ্চেন আসে কিন্তু। বি1 প্লাস আইএনজি, হ্যাঁ পার্থক্য কি? আমি আসতেছি আসতেছি, একটু শেষ করি। দেখেন এই জিরান, যে এই অংশের মধ্যে দেখেন জিরান মানে বি1 প্লাস আইএনজি, আবার প্রেজেন্ট পার্টিসিপল যেটা এটা মানে ভি1 প্লাস আইএনজি, একই রকম না? তা দুইটার মধ্যে কি পার্থক্য? দেখতে কিন্তু একই রকম, দেখেন দুইটার চেহারা কিন্তু একই রকম। এটা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকে, এটা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকে, কিন্তু সমস্যাটা হইলো এই জিরান্ট কি করে? সে নাউনের কাজ করে। এখানে সবাই লেখেন, ছোট করে লেখেন নাউন। আর এই প্রেজেন্ট পার্টিসিপল যেটা, এটা অ্যাডজেক্টিভের কাজ করে। আসলে লেখেন, এখানে লেখেন অ্যাডজেক্টিভ। শুধু প্রেজেন্ট পার্টিসিপল না, যত পার্টিসিপল আছে দেখেন, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, প্রত্যেকেই কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। তা আমি এখানে এখানে এটা নিচে লিখলাম অ্যাডজেক্টিভ, অথবা আপনি এই পার্টিসিপল দিয়ে এখানে লিখতে পারেন অ্যাডজেক্টিভ। পার্টিসিপল লিখে নিচে অ্যাডজেক্টিভ লিখবেন। এর মানে কি? যত পার্টিসিপল আছে প্রত্যেকটা পার্টিসিপলই অ্যাডজেক্টিভের কাজ করে, এটা মনে রাখতে হবে। তাহলে জিরান্ট কিসের কাজ করে ভাই? নাউনের। আর প্রেজেন্ট পার্টিসিপল যেটা, এটা কিসের কাজ করে? দেখেন দুইটার চেহারা কিন্তু একই রকম, ভি1 এর সাথে আইএনজি, ভি1 এর সাথে আইএনজি। আর ইনফিনিটিভ তো চিনলামই, কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের এর আগে যদি একটা টু থাকে, অর্থাৎ টু প্লাস বি1, এটা ইনফিনিটিভ হয়। আর পাস্ট পার্টিসিপল মানে বি3, পারফেক্ট পার্টিসিপল মানে শুধু বি3 না, বি3 পূর্বে একটা অবশ্যই হ্যাভিং থাকে, অর্থাৎ হ্যাভিং প্লাস বি3। এখন এই পাশে আসেন, তাহলে এই পরীক্ষায় কোশ্চেন আসবো এখান থেকে, জিরান্ড আর পার্টিসিপল থেকে কোশ্চেন আসবো। আবার কখনো কখনো ইনফিনিটিভ দেয়, আবার পারফেক্ট পার্টিসিপল এটাও দেয়। আচ্ছা এখানে আসেন, এখানে এখান থেকে ফাইনাইট ভার্ব প্রধানত
কোনটা? হেডিং? না না না, হেডিং হয় না। না, হেডিং বলতে কিছু নাই পৃথিবীতে এখন পর্যন্ত, হেডিং বলতে কিছু নাই, হ্যাভিং আছে, হ্যাভিং। কারণ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে সবসময় আইএনজি হয়, পাস্ট ফর্মের সাথে কখনো আইএনজি হয় না, অলওয়েজ প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়। আচ্ছা এদিকে আসেন, ফাইনাইট ভার্ব। দেখেন প্রধানত ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল আর একটা কি অক্সিলারি। এখন প্রিন্সিপাল ভার্ব বলতে মূল ভার্ব বোঝায়। কেন, কি হয়েছে? একজন তো রেসপন্স করতেছে, করো। মানে আপনার ইয়াতে নেটওয়ার্কের প্রবলেম। বাকি সবার ঠিক আছে তো নাকি? ঠিক আছে। ঠিক আছে। হ্যালো। আচ্ছা বাকি সবাই দেখেন, প্রিন্সিপাল ভার্ব প্রধানত দুই প্রকার, একটা ট্রানজিটিভ আর একটা ইনট্রানজিটিভ। পরীক্ষায় কোয়েশ্চেন আসবে এন থেকে, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব থেকে কোয়েশ্চেন আসে। আচ্ছা তা এখন ট্রানজিটিভ মানে কি, কি লিখছি বা এটা বাংলা কি লিখছি? সকর্মক। আর ইনট্রানজিটিভ মানে অকর্মক। এখন কর্ম মানে এখানে আবার লিখছি, কর্ম মানে অবজেক্ট। সকর্মক মানে এটার ভিতরে অবজেক্ট থাকে, আপনি এখানে লিখতে পারেন অবজেক্ট থাকে। অবজেক্ট থাকে, তাহলে এটা কি হবে? অবজেক্ট থাকে না। গুড। এটা সকর্মক মানে এটার ভিতরে অবজেক্ট থাকে, আর এটা অকর্মক মানে এটার ভিতরে অবজেক্ট থাকে না। এই যে পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ থেকে একটা সেন্টেন্স লিখবো, ধরেন চারটা সেন্টেন্স দিল একসাথে, পরে জিজ্ঞেস করলো নিচে কোনটা ট্রানজিটিভ ভার্ব অথবা কোনটা ইনট্রানজিটিভ ভার্ব, এরকম জিজ্ঞেস করতে পারে। তাহলে ট্রানজিটিভ কখন হবে? যখন ওই ভার্বের পরে একটা অবজেক্ট থাকবো। আবার ইনট্রানজিটিভ কখন হয়? যখন ওই ভার্বের কোনো অবজেক্ট থাকে না, তখন ওই ভার্বটারে ইনট্রানজিটিভ ভার্ব বলে। আচ্ছা আসেন এখানে অক্সিলারি। অক্সিলারি ভার্ব প্রধানত দুই প্রকার, একটা প্রাইমারি একটা মোডাল। অর্থাৎ অর্থাৎ প্রাইমারি অক্সিলারিজ এবং মোডাল অক্সিলারিজ। প্রাইমারি অক্সিলারিজে আবার তিন প্রকারের ভার্ব আছে। টু বি, এই যে দেখেন এই ভার্বগুলো খুবই গুরুত্বপূর্ণ। টু বি, এখন টু বি ভার্ব বলতে আমরা কি বুঝি? দেখেন এখানে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। কয়টা লিখছি? পাঁচটা লিখছি। এখানে কিন্তু কোথাও কোথাও আরো লেখা থাকে, বি, বিং, বিন, এগুলো লেখা থাকে। ওগুলা পেসিভ অক্সিলারি ভার্ব। বি, বিং, বিন। বি ভার্বটা মোডালের সাথে বসে, বিংটা বসে কন্টিনিউয়াস টেন্সে, আর বিনটা বসে পারফেক্ট টেন্সে। আচ্ছা ওইগুলো আমরা যখন ভয়েস করব পড়বো। আপাতত এই পাঁচটা মনে রাখেন যে টু বি ভার্ব বলতে এই পাঁচটা ভার্ব বোঝায়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আর টু হ্যাভ বলতে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই ভার্বগুলো বোঝায়। আর টুডো বলতে ডু, ডিড, ডাস। দেখেন এই অংশটা মনে রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে। টুডো ভার্ব বলতে ডু, ডিড, ডাস বোঝায়। এই তিনটা ভার্বে বোঝায়। এখন বিষয় হলো, যদি কেউ জিজ্ঞেস করে হ্যাভ ভার্বটা এটা অক্সিলারি, কোন অক্সিলারি? বলেন এটা কি প্রাইমারি নাকি মোডাল? প্রাইমারি অক্সিলারিজ। এখন যদি জিজ্ঞেস করে প্রাইমারি অক্সিলারিজ এর ভিতরে সে কোন টাইপে আছে, তাহলে বলবেন টু হ্যাভ এ, মানে এইখানে এই ক্যাটাগরিতে আছে, এই ক্যাটাগরিতে। তারপরে বি ভার্বগুলো কি কি আছে এখানে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে বি ভার্ব, অথবা কেউ এগুলারে টু বি ভার্ব বলে। মানে কেউ কেউ বলে টু বি, কেউ বলে বি, একই জিনিস, একই, দুইটা কিন্তু একই। আর নিচে দেখেন, হ্যাঁ এটা টু বি ভার্ব কোথাও কোথাও লেখা থাকে, তবে এটা নিয়ে আপাতত মানে চিন্তা করার দরকার নাই। বি, বিং, বিন, এই ভার্বগুলো আমরা আসলে কোথায় ইউজ করি? ওইগুলা যখন আমরা প্যাসিভ ভয়েস করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অথবা যে কোনো কন্টিনিউয়াস টেন্সের জন্য প্যাসিভ অক্সিলারি ভার্বটা আসে বিং। আর বি মানে বিই, এই যে এটা,
এই ভার্বটা আসে যদি ওই সেন্টেন্সে কোনো মোডাল ভার্ব থাকে, তখন এই বি দিয়ে আসে, তারপরে একটা বি3 দিতে হয়। আর আরেকটা আছে বিন। যত পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এই পারফেক্ট টেন্সের জন্য পেসিভ অক্সিলারি ভার্বটার নাম বিন। আপাতত এতটুকু মনে রাখেন যে টু বি ভার্ব বলতে আমরা এই পাঁচটা চিনব: এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটা। আর এই যে বি, বিং, বিন, এগুলো সব পরে। আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার কিনা? নিচে কি আছে দেখেন, মোডাল ভার্বগুলো কিন্তু সবার চিনতে হবে, কারণ সেন্টেন্সে অনেকে মোডাল ভার্ব চিনে না, এটা কিন্তু ঝামেলা। দেখেন মোডাল ভার্ব অনেকগুলো আছে, যেগুলো লিখছি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ইউজ টু, নিড, ডিয়ার, মাস্ট, লেট। এই যে এই লেট, এটা যে একটা মোডাল ভার্ব, এটা কিন্তু সবার মনে রাখতে হবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের পেসিভ ভয়েসে এই যে লেট দিতে হয়, কিন্তু এই লেটটা মনে রাখতে হবে। তারপরে দেখেন এই যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এটা মনে রাখতে হবে। এখন কথা হলো এই যে বি গোয়িং টু, এটা আসলে কি? বি গোয়িং টু, আচ্ছা ভাই, এই যে বি মানে কি জানি? এম ইজ, মানে মানে বি মানে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে এখানে বির জায়গায় থাকতে পারে ইজ গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, এম গোয়িং টু। বি মানে এখানে পাঁচটা ভার্ব বসায় দিবেন। তাহলে ইজ গোয়িং টু হইতে পারে, ওয়াজ গোয়িং টু হইতে পারে, এম গোয়িং টু হইতে পারে, ওয়ার গোয়িং টু হইতে পারে। এটা হলো এই গোয়িং টুর বিষয়টা। তারপরে আছে উড রাদার, উড বেটার, হ্যাড রাদার, হ্যাড বেটার। এখন এই যে মোডাল ভার্ব, কি বলছি, এই মোডাল ভার্বের পরে অবশ্যই ওই সেন্টেন্সে আর একটা ভার্ব দিতে হয়, এবং ওই ভার্বটা কোন ফর্মে দিব? ভি1 আকারে দিব, ভি1। আর আরেকটা কথা মনে রাখতে হবে, যে ডু, ডিড, ডাস, মানে টু ডু ভার্বগুলা, ডু, ডিড, ডাস, এই তিনটা ভার্ব যদি একটা সেন্টেন্সে আমি অক্সিলারি হিসেবে বসাই, দেখেন এখানে যে ভার্বগুলা, এগুলো তো অক্সিলারি ভার্ব নাকি? কোন অক্সিলারি বলেন তো? এখানে যেগুলো আছে প্রাইমারি অক্সিলারি। এখন এই অক্সিলারি ভার্বগুলা কখনো কখনো সেন্টেন্সে মেইন ভার্বের মতো কাজ করে, মানে প্রিন্সিপাল ভার্বের মতো কাজ করে, কারণ ওই সেন্টেন্সে এই ভার্বগুলো ছাড়া অন্য কোনো ভার্বই থাকে না। যেমন বলেন তো, আই এম, হ্যাঁ, আই এম এ স্টুডেন্ট। বলেন তো এখানে এই যে এম ভার্বটা, যে এটা আমরা কোথায় পড়ছি? টু বি, টু বি, টু বি ভার্বে পড়ছি। এখন টু বি ভার্বগুলো কি ভার্ব, প্রিন্সিপাল নাকি অক্সিলারি? অক্সিলারি ভার্ব। এখন দেখেন এইটা অক্সিলারি ভার্ব ছিল, সাহায্যকারী ক্রিয়া, হেল্পিং ভার্ব ছিল, কিন্তু এই অক্সিলারি ভার্ব ছাড়া এই সেন্টেন্সে আর কোনো ভার্ব আছে? কিন্তু দেখেন অক্সিলারি ভার্ব ছাড়া এই সেন্টেন্সে আর কোনো ভার্ব নাই, তার মানে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্বটাই মেইন ভার্ব, এখানে প্রিন্সিপাল ভার্ব হয়ে গেছে। তাহলে এখানে এই যে ভার্বগুলো আছে, যেমন এই যে হ্যাভ ভার্ব আছে একটা, হ্যাভ দিয়ে লিখি আই হ্যাভ, আই হ্যাভ এ পেন। দেখেন তো এটা কিন্তু অক্সিলারি ছিল, এখন কি মেইন ভার্ব। এখন অক্সিলারি হিসেবে কোথায় আছে, যেমন আমি দেখাই, হি হ্যাজ, অথবা হ্যাভ দিয়ে দেই, দে হ্যাভ গন টু স্কুল। বলেন তো এখানে হ্যাভটা কি ভার্ব? এইখানে হেল্প, এইখানে এখানে আমাদের সে হেল্পিং ভার্ব হিসেবে আছে, বা অক্সিলারি ভার্ব হিসেবে আছে। আর এখানে মেইন ভার্ব কোনটা বলেন তো? গন। আচ্ছা, এখন এই যে বিষয়টা, এটা কিন্তু আমি এখন মুছা দিব। এখন যেই টপিক থেকে বা যে অংশ থেকে কোশ্চেন আসবো, আমি এখন ওইটা দেখাবো। কোন অংশ বলছি ভাই? এই যে দেখেন মডিফাইড ভার্বের জিরান্ট পার্টিসিপল ইনফিনিটিভ, এই অংশ থেকে কোশ্চেন আসবো। আরেকটা অংশ হয়েছে এই যে এখানে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, এখান থেকে কোশ্চেন আসবে। কি কি কোশ্চেন আসে দেখেন। বলেন তো এটা কি কি হওয়ার সম্ভাবনা আছে? ভি1 প্লাস আইএনজি কোথায় কোথায় থাকে, বা এটার কি কি নাম? জিরান্ট। দেখেন এই ভি1 প্লাস আইএনজি, এটা দুইটা জিনিস হইতে পারে, জিরান্ট আর একটা প্রেজেন্ট পার্টিসিপল। জিরান্ট কখন হয়? জিরান্ট মানে কি বলছিলাম? নাউন। আর প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? অ্যাডজেক্টিভ।
এখন দেখতে হবে সে কি আসলে এখানে নাউনের কাজ করতেছে নাকি অ্যাডজেক্টিভের কাজ করতে হবে। মানে এখানে সে কোন কাজটা করতেছে, নাউনের কাজ করতেছে নাকি অ্যাডজেক্টিভের কাজ করতে হচ্ছে। মানে এখানে আপনার প্রমাণ করতে হবে সে কি নাউনের কাজ করতেছে, নাউন, নাকি অ্যাডজেক্টিভের কাজ করতেছে, অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন এটা যে অ্যাডজেক্টিভের কাজ করতেছে কিভাবে বুঝছি? না, অবস্থা না। আচ্ছা বলেন তো, একটা সেন্টেন্সে আমরা অবজেক্ট কিভাবে বের করি? আমি কি বলছি এটা গত ক্লাসে? দেখেন, একটা সেন্টেন্সে যে মেইন ভার্ব থাকে, ওই ভার্বটারে আপনি যখন কি অথবা কাকে, দুইটা প্রশ্ন করবেন, একটা কি আর একটা কাকে। একটা সেন্টেন্সে যে মেইন ভার্ব আছে ওইটারে আপনি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করবেন। যদি উত্তর পান তাহলে বুঝবেন অবজেক্ট আছে, আর যদি না পান তাহলে নাই। তাহলে অবজেক্ট বের করার সিস্টেম কি? ওই সেন্টেন্সে যে ভার্ব আছে ওই ভার্বটারে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। কি দিয়ে উত্তর আসলেও অবজেক্ট আছে, এখন কি দিয়ে আসলো না, কাকে দিয়ে আসলো, তাহলে অবজেক্ট আছে। এখন বলেন তো এই বাক্যে আমি যদি প্রশ্ন করি ভালোবাসি, বলেন কি ভালোবাসি? পড়তে বা পড়া ভালোবাসি, পড়া ভালোবাসি, পড়া, রিডিং। ভালোবাসি কি ভালোবাসি, এই যে কি দ্বারা প্রশ্ন করার ফলে উত্তর পাইছি কি না? পাইছি। তার মানে এই বাক্যে অবজেক্ট আছে কি না? বলেন তো অবজেক্টটা কি? রিডিং। এই রিডিংটা হচ্ছে অবজেক্ট। এখন কথা হলো, যদি অবজেক্ট থাকে থাকে বলেন তো এই ভার্বটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ এই বাক্যে? এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব গেল, একটা ট্রানজিটিভ ভার্বের বিষয়। এখন এখানে আসেন, এই যে জিনিসটা রিডিং, এটা অবজেক্ট পজিশনে বসে আছে না? এটা তো এই বাক্যের অবজেক্ট। এখন অবজেক্ট অথবা সাবজেক্ট পজিশনে কারা বসে? দেখেন, নাউনের পজিশন যখন আমি পড়াবো ওইখানে থাকবো যে নাউনের পজিশন কোনগুলা। দেখেন, সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে, প্রিপজিশনের পর নাউন বসে, অ্যাডজেক্টিভের পর নাউন বসে, ডিটারমিনারের পর নাউন বসে, এরকম অনেক আছে কিন্তু। হুম। তাহলে নাউনের পজিশন কি কি বলছি? সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপজিশনের পর, অ্যাডজেক্টিভের পর, তারপরে ডিটারমিনার যেগুলো আছে ডিটারমিনার, এদের পরেও নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে। আর্টিকেল ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার, বা আর্টিকেলগুলোকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও বলা যায়। এগুলো আমরা ডিটেল পড়ব। এখন এইটা যদি অবজেক্ট পজিশনে বসে থাকে বা এটা যদি অবজেক্ট হয়ে থাকে, তাহলে সে কিসের কাজ করতেছে বলেন তো? নাউনের কাজ করতেছে, কারণ অবজেক্ট পজিশনে একমাত্র নাউন বসে, অ্যাডজেক্টিভ বসে না কিন্তু। যদি অ্যাডজেক্টিভের কাজ করতো তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হইতো। কথা বুঝছেন? হ্যালো? হ্যালো? কথা বলছেন? এটা এটা কি এই বাক্যে এটা অবজেক্ট পজিশনে আছে, আর অবজেক্ট পজিশনে কারা বসে? নাউন বসে। যদি এটা নাউন হয়ে থাকে তার মানে এটা জিরান্ট হবে, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল না। কারণ প্রেজেন্ট পার্টিসিপল হইতে গেলে প্রথমত আপনার অ্যাডজেক্টিভের কাজ করতে হবে, অ্যাডজেক্টিভের মতো হইতে হবে। আচ্ছা, এখন যদি আরেকটা এরকম লিখি, দেখেন এই জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল নির্ণয় করার বেশ কিছু টেকনিক আছে। এটা তো একটা গেল।
দেখেন তো আন্ডারলাইন করছি কোনটার কোনটা নিচে। প্রথমত সিঙ্গিং এটা নিচে, তারপরে রিডিং, তারপরে এখানেও রিডিং। এখন অপশনে থাকবো এগুলা দিয়ে সেটা থাকবো যে আন্ডারলাইন করা যে শব্দটা আছে এটা কি জিরান্ট হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে। দেখেন জিরান্ট, আরেকটা আছে কি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পিপি, যদিও পিপি দিয়ে পাস্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখেন এই যে এই বাক্যে ইট ইজ এ রিডিং রুম, এখানে আছে আই স এ সিঙ্গিং বার্ড, এখানে আছে রিডিং ইজ মাই ফেভারিট হবি। আগে বলেন তো এইটা এটা কি হবে, জিরান্ট হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে বলেন দেখি। জিরান্ট এটা কিভাবে কিভাবে দেখেন এটা কিন্তু সাবজেক্ট পজিশনে আছে, আর একটা বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট পজিশনে কারা বসে, নাউন বসে অথবা প্রোনাউন বসে, একই জিনিস নাউন অথবা প্রোনাউন, দুই ভাই আর কি কাছাকাছি। দেখেন এই যে এইটা হচ্ছে ভার্ব, এইটা যদি ভার্ব হয় একটা সেন্টেন্সের শুরুতে সাধারণত সাবজেক্ট থাকে এরপরে ভার্ব থাকে, তো এটা যদি হয় সাবজেক্ট আর সাবজেক্ট পজিশনে কে বসে, নাউন বসে, নাউন অথবা প্রোনাউন, যাই হোক এটা নাউন। আর যদি এটা নাউন হয়ে থাকে তাহলে সে জিরান্ট নাকি প্রেজেন্ট পার্টিসিপল, এটা কিন্তু জিরান্ট। এখন একই জিনিস দেখেন এই রিডিংটা আবার এখানে আছে, দেখি এখানে কি এটা বলেন তো, ইট ইজ এ রিডিং রুম, এখানে রিডিং এর নিচে আন্ডারলাইন করছে আর এখানে লিখছে আই স এ সিঙ্গিং বার্ড। এখন জিজ্ঞেস করছে যে এইটা আর এইটা কোনটা প্রেজেন্ট পার্টিসিপল আর কোনটা জিরান্ট, কেউ যদি পারেন একটু বলেন তো দেখি। দুইটা প্রেজেন্ট পার্টিসিপল, আর আর কেউ, রিডিংটা প্রেজেন্ট পার্টিসিপল আর এটা জিরান্ট। আচ্ছা এখন দেখেন তো আসলে এগুলা কি, আমরা একটা দেখি তো। নিচেরটা তো সবাই বুঝছেন নাকি, এটা আমি মুছে দেই, এটা সহজ তো, সাবজেক্ট পজিশনে আছে তার মানে নাউন হিসেবে আছে, আর একটা সেন্টেন্সে যে নাউনের কাজটা করে একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে তারই নাম কিন্তু জিরান্ট। এটা সহজ, এটা মুছে দিলাম। উপরে দুইটার মধ্যে দেখেন ঝামেলা আছে, কি ঝামেলা আছে, আচ্ছা আর্টিকেলের পরে নাউন বসে, এখন দেখতে হবে তো আর্টিকেলের পরে ওয়ার্ড কয়টা আছে, দুইটা আছে, এখানেও দুইটা এখানেও দুইটা। আচ্ছা দেখেন আর্টিকেলের পরে এখানে ওয়ার্ড আছে একটা দুইটা আর এখানে একটা দুইটা, তাহলে আমাদের ওই হিসাব অনুযায়ী এটা নাউন হওয়ার কথা, আর এটা আমি ওই দিন লিখছিলাম, ওই দিন যারা ক্লাস করছেন লিখছিলাম আর্টিকেল প্লাস, এরকম লিখছি আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাড ইজ এ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এরকম লিখছিলাম কিন্তু। তা আর্টিকেলের পরে দেখেন শব্দ যদি তিনটা থাকে, একটা দুইটা তিনটা, তাহলে লাস্ট একটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, এর আগেরটা অ্যাডভার্ব। এখন দেখেন তো ওই সূত্র অনুযায়ী আমাদের এগুলো কি আসতেছে, আর্টিকেলের পরে ওয়ার্ড কয়টা, দুইটা, একটা হচ্ছে নাউন আর একটা অ্যাডজেক্টিভ। এখানে দেখেন এটা আর্টিকেলের পরে যদি ওয়ার্ড দুইটা হয়, এটা নাউন আর এটা, আচ্ছা এখন দুইটাই যদি অ্যাডজেক্টিভ হয়ে যায়, অ্যাডজেক্টিভ অ্যাড ইজ এ, আর এটা কি নাউন। আচ্ছা যদি দুইটা অ্যাডজেক্টিভ হয়, এখানে দুইটা কিন্তু অ্যাডজেক্টিভ না, একটু ঝামেলা আছে আমি দেখাইতেছি। এই দুইটাই যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে বলেন তো এটা জিরান্ট নাকি প্রেজেন্ট পার্টিসিপল, কোনটা হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে। কারণ কি যত পার্টিসিপলের 14 গোষ্ঠী অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে এইগুলো যদি অ্যাডজেক্টিভ হয় তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল কেন না, কারণ পাস্ট পার্টিসিপল মানে তো বি3, ভার্বের 3 নাম্বার ফর্ম। আর প্রেজেন্ট পার্টিসিপল কেন, কারণ হচ্ছে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, সিং রিড প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এখন আসলেই কি তারা প্রেজেন্ট পার্টিসিপল কিনা, মানে আসলেই তারা অ্যাডজেক্টিভের কাজ করতেছে কিনা একটু দেখি তো আমরা। দেখেন এই দুইটা অনুযায়ী মানে আমাদের সূত্র অনুযায়ী, ওই সূত্র অনুযায়ী আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই সূত্র অনুযায়ী দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ, সিঙ্গিং এটাও অ্যাডজেক্টিভ, আবার রিডিং এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। কারণ আসলেই তারা কতটুকু অ্যাডজেক্টিভ এইটা যাচাই করার জন্য এই জিরান্ট আর হচ্ছে পার্টিসিপল নির্ণয়ে এই কাজটা করতে হয়। কি করতে হয়, প্রথমে কথা হলো এইখানে বলেন তো এখানে নাউন জানি কোনটা, এই যে এটাই রোম, এই রুমটার সামনে নিয়ে আসেন, রোম ROOM রোম। তারপরে কন্টিনিউয়াস টেন্সের জন্য এখানে অক্সিলারি ভার্বগুলো কি কি থাকে বলেন তো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর, এখানে এম ইজ আর তিনটা থেকে যেকোনো একটা দিবেন, মানে কন্টিনিউয়াস টেন্স করতে হবে। দেখেন এই নাউনটার আগে সামনে নিয়ে আসবেন,
তারপরে এম ইজ আর, তিনটা থেকে একটা দিবেন এখানে, রুমের সাথে তো ইজ হবে, রুম ইজ। এখন যে আইএনজি যুক্ত ওয়ার্ডটা আছে এটা বসাইতে হবে। এখানে আইএনজি যুক্ত ওয়ার্ড কোনটা, এটা বসাই দিন। আচ্ছা গেল এটা। এখন দ্বিতীয়টার ক্ষেত্রে যদি এরকম করি তাহলে বলেন তো কি লিখবো? এটার ক্ষেত্রে ভার্ব লিখবো, কারণ এখানে নাউনটা কিন্তু ভার্ব, লিখবো ভার্ব। তারপর কন্টিনিউয়াস টেন্সের জন্য এম ইজ আর, তিনটা থেকে একটা নিয়ে আসলাম ইজ, নাকি ভার্বের সাথে ইজ দেওয়া যায় না? আচ্ছা এখন এখানে আইনযুক্ত ভার্বটা কোনটা? সিঙ্গিং। সবাই কি বুঝছেন এতটুকু? আচ্ছা এই যে আমি দুইটা কন্টিনিউয়াস টেন্স করলাম, এখন করার পরে দেখতে হবে কোনটা আসলে অর্থগত দিক থেকে সঠিক আছে, মানে কোনটা অর্থপূর্ণ, এটা দেখতে হবে। দেখেন তো আমি যদি বলি রুম ইজ রিডিং, রুম পড়তেছে, এটা কি অর্থপূর্ণ হইল বাক্যটা? আচ্ছা এখন যদি বলি বার্ড ইজ সিঙ্গিং, পাখি গান গাচ্ছে, এটা অর্থপূর্ণ হয়েছে কিনা? তাহলে যেটা অর্থপূর্ণ হবে এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে, আর যেটা অর্থপূর্ণ না এটা কিন্তু জিরান্ট হবে। কথা বুঝছেন? কথাটা আবার দেখেন, এখানে লেখেন অর্থপূর্ণ হলে তাহলে প্রথমত কি করতে হবে, এই নাউনটারে সামনে নিয়ে আসতে হবে, তারপরে কন্টিনিউয়াস টেন্সের জন্য এম ইজ আর দিতে হবে, তারপরে যে আইএনজি যুক্ত ভার্বগুলো আছে এটা এখানে বসাইতে হবে। যদি সেন্টেন্সটা আসলে অর্থপূর্ণ একটা বাক্য হয় তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি দেখেন না অর্থপূর্ণ হয়েছে না তাহলে হবে এটা জিরান্ট। এখন এখানে লেখেন অর্থপূর্ণ হলে প্রেজেন্ট পার্টিসিপল, সবাই লেখেন এটা। আর অর্থপূর্ণ না হলে জিরান্ট। লিখছেন কতটা? সবাই এই জিনিসটাকে বুঝছেন? আচ্ছা আমি যদি একটা বাক্য লিখি, এই যে গরু বা মুরগি লিখি, মুরগি, তাহলে বলেন তো এখানে কোনটা জানি জিরান্ট কোনটা? রিডিং এটা হচ্ছে জিরান্ট, আর এই যে সিঙ্গিং এটা কি প্রেজেন্ট পার্টিসিপল, পিপি। আবার পাস্ট পার্টিসিপল মনে করেন না, পাস্ট পার্টিসিপল আইএনজি থাকে না, প্রেজেন্ট পার্টিসিপলের সাথে আইএনজি থাকে। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে জিরান্ট, আর এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। গেল এটা। এখন একটা বিষয় যদি লিখি যে মুরগি বা গরু, গরু আকাশে উড়ে, বলেন তো এখানে ভার্ব কোনটা? আচ্ছা আগে বলেন এখানে ভার্ব কোনটা হওয়ার সম্ভাবনা আছে? গরু আকাশে উড়ে, উড়ে এটাই তো ভার্ব নাকি? তো একটা আমরা জানি বাংলা সেন্টেন্সের ভার্ব সাধারণত লাস্টেই থাকে, তো এটা গরু আকাশে উড়ে, ঠিক আছে উড়ে, আর গরু হচ্ছে সাবজেক্ট, আর আকাশটা এখানে অ্যাডভার্ব, এটা বাংলাতে যেটা বলে ক্রিয়া বিশেষণ। যাই হোক এটারে ইংলিশে বলে অ্যাডভার্ব অফ প্লেস, জায়গা নির্দেশ করে, এই আকাশটা আসলে জায়গা নির্দেশ করতেছে। এখন আমার কথা বলেন এইখানে হয়তো স্ট্রাকচার অনুযায়ী বা গঠন অনুযায়ী মনে হইতেছে না বাক্য তো ঠিকই আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে, কিন্তু আসলে এটার কি কোনো অর্থ আছে? এটা কি সম্ভব গরু আকাশে উড়ে? এটা কি অর্থপূর্ণ বাক্য? অর্থপূর্ণ বাক্য না। এরকম ভাবে আপনি এই টেকনিকটা মানে ফলো করার পরে দেখবেন এটা অর্থপূর্ণ কিনা। যদি অর্থপূর্ণ হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হবে, আর অর্থপূর্ণ না হলে জিরান্ট হয়ে যাবে। এই বিষয়টা মনে রাখতে হবে। ঠিক আছে, এখন আরো কয়েকটা প্র্যাকটিস দেখি আমরা। অবজেক্ট জানি কিভাবে বের করতে হয় ভাই? কোনটা কোনটা? মানে জিরান্ট আর প্রেজেন্ট পার্টিসিপল। দেখেন আপনি এইভাবে করবেন কি, যে নাউনটার সামনে নিয়ে আসবেন, তারপর কন্টিনিউয়াস টেন্সের জন্য এম ইজ আর দিবেন, তারপরে আইএনজি যুক্ত যে ভার্বটা আছে এটা বসাবেন,
বসানোর পরে টোটাল সেন্টেন্সটার যে অর্থ আসে এটা কি আসলেই সম্ভব কিনা বা বাক্যটা কি অর্থপূর্ণ কিনা। যদি অর্থপূর্ণ হলে এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। আর যদি অর্থপূর্ণ না হয়, যেমন একটু আগে বলছি যে রুম ইজ রিডিং, রুম তো আর পড়তে পারে না, রুম পড়তেছে, কথাটা কি হইলো? রুমের কি জীবন আছে, ও পড়তে পারে? তাহলে এরকম অর্থপূর্ণ না হলে এটা জিরান্ট হয়ে যাবে, মানে ওই রিডিংটা এখানে জিরান্ট। কারণ রুম ইজ রিডিং, রুম তো আর পড়তে পারে না, তার রিডিংটা এখানে জিরান্ট। কিন্তু ওইখানে ওই যে সিঙ্গিং যেটা ছিল। আর আরেকটা বিষয় আপনি তাহলে মনে রাখতে পারেন, যদি স্থির থাকে, স্থির থাকলে এটা জিরান্ট হবে, আর চলমান বা গতিশীল থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। আপনি যেভাবে মনে রাখতে পারেন, এই টেকনিক ফলো করলে হবে, আবার ওইভাবে হবে। যদি স্থির থাকে তাহলে জিরান্ট হবে, আর চলমান বা গতিশীল থাকে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। যাই হোক, এই কথাগুলো একটু মনে রাখেন। এখন আরো কিছু প্র্যাকটিস করি, দেখেন। প্রথমে শেষ, আচ্ছা একটু সময় লাগবে। ফন্ড অফ, বলেন তো এই বাক্য এটা কি? দেখেন, জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল নির্ণয় করার বেশ কিছু টেকনিক আছে। একটু আগে আমি কি দেখাইছি, সাবজেক্ট পজিশনে বসলে নাউন বসে, সাবজেক্ট পজিশনে আসলে কে বসে? নাউন বসে। আর যেটা নাউনের কাজ করে এটা তো জিরান্ড। অবজেক্ট পজিশনে কে বসে? নাউন বসে। এখন অবজেক্টটা কিভাবে বের করে? ভার্বটারে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। তো অবজেক্ট পজিশনে ভি1 প্লাস আইএনজি থাকলে এটা জিরান্ড হয়ে যায়। এখন দেখেন তো, এখানে ভি1 প্লাস একটা আইএনজি আছে, দেখেন এটা কি প্রেজেন্ট পার্টিসিপল হবে না পাস্ট পার্টিসিপল? বলেন তো আগে। কারণ প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল। এখন কোয়েশ্চেন আসবে এরকম, তো এটা কি জিরান্ড, এটা কি জিরান্ড হবে না পার্টিসিপল অথবা, মানে পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল অপশন এরকম থাকে। আচ্ছা আমি প্রেজেন্ট পার্টিসিপল লিখলাম, এটা কি জিরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল বলেন? আচ্ছা এখানে একটু সমস্যা হয়েছে মনে হইতেছে। নাইম ভাই, বোঝা যায় না? ও আচ্ছা আচ্ছা, ভাবছি লেখা বোঝা যায় না। আচ্ছা বলেন তো, এখানে যে অফটা কি? অফ কোন পার্টস অফ স্পিচ বলেন তো একটু? প্রিপজিশন। অফ কিন্তু একটা প্রিপজিশন। দেখেন প্রিপজিশন কোনগুলো, এগুলো আমি শর্টকাট লিখবো, আপনার ওই ডিটেল পড়ার আগে যেগুলো যতটুকু প্রয়োজন ততটুকু লিখবো। প্রিপজিশন কোনগুলা? ইন, অ্যাট, অন, অফ, ফ্রম, সিন্স, ফর, এগুলো সব কিন্তু প্রিপজিশন। ইন, অ্যাট, অন, অফ, ফর, সিন্স, ফ্রম, আপ, ডাউন। তারপরে রিগার্ডিং, এই রিগার্ডিং যে প্রিপজিশনটা আছে এটা পরীক্ষা আসে। যাই হোক, এগুলো একটা প্রিপজিশন। দেখেন এই যে অফটা এখানে একটা প্রিপজিশন। অফ যদি একটা প্রিপজিশন হয়, আমি একটু আগে কি বলছিলাম যে প্রিপজিশনের পরে কি বসে? কি বলছিলাম, প্রিপজিশনের পরে কি বসে? নাউন বসে। তাহলে এটা যদি নাউন হয়ে থাকে তাহলে বলেন যে প্রিপজিশনের পরে বসছে, এটা যদি নাউন হয়ে থাকে তাহলে এটা জিরান্ট হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে বলেন? এটা জিরান্ট হবে। দেখেন এটা বোঝার জন্য আপনার কিচ্ছু চিহ্ন লাগতো না, খালি একটা প্রিপজিশন চিহ্নই হবে। দেখেন প্রিপজিশন পরে এটা আছে, কারণ আমরা জানি প্রিপজিশন পরে নাউন বসে, তো এটা যদি নাউন হয়ে থাকে অবশ্যই এটা জিরান্ট হবে, নাকি প্রেজেন্ট পার্টিসিপল? আচ্ছা এটা হচ্ছে ওই যে ওইরকম যদি সিচুয়েশন যদি এরকম থাকে যে আর্টিকেল তারপরে প্লাস ওই যে অ্যাডভার্ব, ওই যে এই জিনিসটা, পরিস্থিতি যদি এরকম থাকে, আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যদি এরকম কিছু একটা দেখতে পারেন তখন হইছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো কইরা সেটা এইটা কি আসলে অর্থপূর্ণ বাক্য হইছে নাকি হইছে না, এই বিষয়টা দেখার পরে তারপরে এইভাবে নির্ণয় করতে হবে। আর তাছাড়া কিছু আছে যেমন সাবজেক্ট পজিশনে আছে, আপনার কিচ্ছু করার দরকার নাই, কারণ সাবজেক্ট পজিশনে একমাত্র নাউন অথবা প্রনাউনই বসে। তো যেটা নাউন এটা অবশ্যই নিঃসন্দেহে এটা জিরান্ট হবে। অবজেক্ট পজিশনে নিঃসন্দেহে নাউন বসে। তারপরে যে প্রিপজিশনের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, ডিটারমিনার যেটা আছে এটার পরে নাউন বসে। এরকম নাউনের কিছু পজিশন সব আমি ডিটেল দিব, এটা তো একটু দেখাইছি। আপাতত এই ক্লাসটা আমি কেন নিছি, আপনারা ভার্বগুলো চিনাইলাম। ভার্ব চিনানোর পরে আর টেন্সের ক্লাসটা অবশ্যই দেখবেন। এই দুইটা ক্লাস আপনি যদি ঠিকঠাকভাবে বুঝতে পারেন, তারপরে সামনে কি আছে, মানে সামনে এমন কোন টপিক নাই যে আপনি পারবেন না। এই আমি শুরু করবো, কিন্তু আমি টেন্স আর এই ভার্বের দুইটা ডিটেল আরেকটু দেখা সেটা
তারপরে কিন্তু আমি ভয়েস টেন্স শুরু করে দিব, ভয়েস টেন্স। এখন অনেকে হয়তো বলতে পারে সব স্যারে তো দেখি পার্টস অফ স্পিচ পড়ায়, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ একটা একটা ধরে পড়ায়, কিন্তু এই স্যার এটা কি শুরু করলো? আসলে আপনি আমার সাথে থাকেন বেশি না, আপনি 3টা 4টা ক্লাস করেন, তারপরে বুঝতে পারবেন যে আমি আসলে কি করতেছি। কথা বুঝছেন ভাই? আমার পড়ানো স্টাইল অন্য কারোর সাথে মিলতো না, তবে আপনি পারবেন এটা আমি শিওর। এখন এইটা আপনার পারতে গেলে আপনার তো অন্তত 4টা থেকে 5টা ক্লাস করতে হবে, যে আমি কোন স্টাইলে পড়াইতেছি, আপনি কতটুকু পারতেছেন। ভাই আমি কিন্তু পড়াইতে আসি নাই, আমি আগেই বলছি, আমি পড়াইতে আসি নাই, আমি আসলাম শিখাইতে। কারণ আমি কতটুকু শিখাইতে পারতেছি এটা আপনি বুঝবেন, আপনি আর 3টা 4টা ক্লাস করেন, দেখেন আমি কোন স্টাইলে পড়াই। আমার স্টাইল কিন্তু সবার সাথে কিন্তু না, আমি ডিটেল, আমি যেইভাবে পড়াবো আপনি আমার মতো করে পড়েন, তারপরে দেখেন আপনি পারেন কি পারেন না। কারণ আমার কাছে এখন পর্যন্ত যারা পড়ছে, তারা আমি যে স্টাইলে পড়ছি মানে পড়াইছি আর কি, এই স্টাইলে অন্য কারো কাছে ইংলিশ কখনো পড়ে নাই। আমি যে স্টাইলে পড়াইছি তারা পড়ছে এবং তারা কিন্তু একটা সময় পারছে। কথা বলছেন? আপনারাও পারবেন, একটু ধৈর্য ধরেন। ভাই কি শেষ করে দিব? সময় একবারেই নাই। আচ্ছা, সময়ের স্বল্পতা আছে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমি কিন্তু এই যে যেগুলো পড়াইছি এগুলা ডিটেল জিজ্ঞেস করব, আর টেন্সের বিষয়ে আমি কিন্তু জিজ্ঞেস করব, তারপরে দেখব যে ভয়েস কে না পারে। প্রত্যেকে পারবো ইনশাল্লাহ, প্রত্যেকে ভয়েস পারবো যদি সে এই ভার্বগুলা চিনে থাকে এবং টেন্সটা চিনে থাকে। আমার টেন্সের ক্লাসটা অবশ্যই সবাই দেখবেন, ওইখানে কিন্তু কিছু শর্টকাট আছে, টেকনিক আছে, টেকনিকের সাহায্যে